প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 695তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমরা দুজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আসিফ মনির, অভিবাসন বিশ্লেষক। আপনাকে প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, শিক্ষক ও গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং মাইগ্রেশন সেন্টারের পরিচালক ছিলেন। তো দুজন অতিথির সাথে আমরা, প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমাদের অভিবাসন খাত নিয়ে। বর্তমানে কি অবস্থায় আছে আমাদের অভিবাসী প্রেরণের অবস্থা কি, সেই সব বিষয়ে আলোচনা করবো। আমি প্রথমেই জালালউদ্দিন শিকদার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের বর্তমানে মানে এখনকার যে অভিবাসী কর্মী প্রেরণের অবস্থা, সেই চিত্রটা আগে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে যে ডাটা আছে গভর্নমেন্টের, প্রায় আপনার 1,44,000-এর মতো বিদেশে গিয়েছে। কাজেই গত বছর যদি আমরা দেখি প্রায় 10 লক্ষ লোক গিয়েছে, তো এবারও ধারণা করতে পারি যে আমাদের প্রায় এই বছরও 10 লাখের মতো লোক বিদেশে যেতে পারে কাজের উদ্দেশ্যে। কিন্তু এখানে কিছু একটু সতর্ক হতে হবে আমাদেরকে, কারণ যেই কান্ট্রিগুলোতে যাচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা শুধু সৌদি আরবেই বেশি যাচ্ছে, এবং অন্যান্য যে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটগুলো আছে, যেটা মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, সেখানে দেখলাম এখনও পর্যন্ত 1,000-2,000 বেশি উঠছে না। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে প্রমিস করেছিলাম যে আমাদের মার্কেটকে আমরা ডাইভার্সিফাই করব, বিভিন্ন দেশে আমরা লোক পাঠাবো, ওই ঘুরে ফিরে আমাদেরকে কিন্তু সৌদি আরবের দিকে যেতে হচ্ছে। আর আপনারা জানেন যে সৌদি আরব মার্কেটটা কিন্তু দিনকে দিন খুব ভালনারেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের ওয়ার্ল্ড কাপ সামনে আছে, এই জন্য তারা এখন লোক নিবে। কিন্তু আমাদের কাতারের অভিজ্ঞতাও কিন্তু ভালো ছিল না, যে ওয়ার্ল্ড কাপ হওয়ার সময় যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ভালনারেবল, যে এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে। অলরেডি আমাদের অনেক সৌদি আরবে অনেক আছেন যারা অলরেডি চাকরি পাচ্ছেন না কফিলের যে সিস্টেমের কারণে, আকামার যে সিস্টেমের কারণে। কাজে এখানেও এক ধরনের এক্সপ্লয়টেশনের শিকার হতে পারে। তাহলে আমাদের যদি নতুন বাজার যদি আমরা খুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু মার্কেট যদি একদিকে থাকে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য সাস্টেনেবল না। সংখ্যা যা থাকবে বাড়াতে পারবো ওই 10 লাখ, কিন্তু 10 লাখের থেকে যে আমরা যদি চিন্তা করি যে অ্যাটলিস্ট $5 বিলিয়ন আসার কথা, সেটা দেখা যাবে যে আমরা $1 থেকে $2 বিলিয়ন ভিতরে আসবো। কাজে আমাদের কিন্তু ওই ইকুয়েশনটা কিন্তু মিলছে না যতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে যদি ডাইভার্সিফাই না করতে পারবো। কিন্তু আমাদের মার্কেট আছে, যেটা বলতে হয়, সেই মার্কেটটা এই মুহূর্তে আমাদের যে স্টাডিতে আছে, আমরা রিসেন্টলি স্টাডি আমরা আসবো, নতুন মার্কেটের বিষয়ে আসবো। আমরা আসিফের কাছে জানতে চাইবো যে জালালউদ্দিন শিকদার বলেন যে আমরা ডাইভার্সিফিকেশন করতে পারছি না বা ডাইভার্সিফাই করতে পারছি না, এবং আমাদের অভিবাসনের বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের বলা হচ্ছে যে আমরা ট্র্যাডিশনাল মার্কেট থেকে নতুন নতুন বাজারে যেতে চাই, ডাইভার্সিফাই করতে চাই। এই যে পারছি না, এটার কারণটা আসলে কি? এখানে যেটা আমরা অনেক সময় বলছি যে সংখ্যার ব্যাপারটা গুরুত্ব থাকছে, মানের ব্যাপারটা আমরা উন্নত করতে পারছি না। এখন ডাইভার্সিফাই করার তো বেশ কিছু তরিকা আছে। একটা হলো যে যেসব দেশে বাংলাদেশের দূতাবাস আছে, দূতাবাস না থাকে প্রবাসী বাংলাদেশিরা আছে, তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, কিন্তু সেটার নিয়মিত একটা প্রক্রিয়া। তো প্রথমত হচ্ছে এইটার জন্য, যেমন যারা ভাইরা ওনারা বললেন যে গবেষণার কথা, এই ক্ষেত্রে সরকারি একটা গবেষণার জায়গা দরকার ছিল, যেখানে নিয়মিতভাবে গবেষণা হচ্ছে যে কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ আছে এবং সেই অনুযায়ী বাংলাদেশিদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে। আমরা জানি যে পুরো প্রক্রিয়াটার মধ্যে প্রাইভেট সেক্টরের একটা বড় ভূমিকা থাকে। কাজেই যেটুকু গবেষণার কাজ বা তথ্য সংগ্রহের কাজ করা হয়, অধিকাংশই আসে প্রাইভেট সেক্টর বা রিক্রুটিং এজেন্সি, তাদের যে এজেন্টরা বিদেশে আছে বা তারা নিজেরাও বিদেশে যান, সেখান থেকে তথ্য সংগ্রহ করেন। কাজে আমাদের দূতাবাস বলি অথবা যেসব দেশে আমাদের লেবার কর্মকর্তা আছেন যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, তাদের তৎপরতাটা আমরা খুব একটা দেখি না। এত আলোচনার পরও কেন এই তৎপরতা নাই? এই যে সরকারি গবেষণার কথা বললেন, প্রাইভেট সেক্টর আছে কিন্তু সরকারি পর্যায়ে নাই, এটা নিয়ে তো কম আলোচনা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এটা বলা হচ্ছে যে কোথায় কেমন লোক দরকার, কি মার্কেট আছে, এই তথ্যগুলা। আসলে যেটা হয়েছে যে এটা শুধু এই সেক্টর না, সব সেক্টরেই একটা আমরা দেখি যে প্রবণতা, যে আমাদের আইন বলি, নীতিমালা বলি, পরিকল্পনা বলি, অনেক ভালো ভালো জিনিস এখানে আছে, কিন্তু সেটা বাস্তবায়ন নাই। এবং বাস্তবায়ন না থাকার একটা জায়গা হতে পারে এরকম যে কিছুটা তো হয়তো রাজনৈতিক সদিচ্ছার একটা জায়গা, আর একটা হচ্ছে যে প্রায়োরিটাইজেশন, আমি গুরুত্ব কোন জায়গাটায় বেশি দিব, কিভাবে দেব। তো এই লোকবল কম বলা হয় আমাদের দূতাবাসে সেবা দেওয়ার ক্ষেত্রে, কেন লোকবল বাড়ানো যাচ্ছে না এই বলা হচ্ছে, কিন্তু গত 10 বছর ধরে দক্ষ মানুষ যেতে চায় সেটাও কিন্তু বলা হচ্ছে। আপনি যদি দেখেন যে মানে
সাম্প্রতিককালের বা বিগত সরকারের সময়ে যে বড় ধরনের পলিসি ডকুমেন্টগুলো ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অথবা প্রবাসীদের জন্য, অভিবাসীদের জন্য যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলোর মধ্যে কিন্তু এগুলো আছে। একটা রিসার্চ ইউনিট, মার্কেট রিসার্চ ইউনিট করা এই অভিবাসন খাতের জন্যই, দক্ষতা বৃদ্ধি করা বা দক্ষতার জন্য যে প্রশিক্ষক দরকার, প্রশিক্ষণের কথা বলা আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন হয়নি। তো বাস্তবায়ন হয়নি, এটা একটা জায়গা যে হয়তো প্রায়োরিটাইজেশনের অভাব। আরেকটা হচ্ছে জবাবদিহিতার জায়গাটায় হয়তো এই তথ্যগুলো সমগ্র জাতির মধ্যে নাই, অভিবাসীদের মধ্যে নাই। অনেক সময় নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির সংগঠনগুলো, গবেষণা প্রতিষ্ঠানের কাছে আছে, তারা কিছুটা চেষ্টা করেন সেটাকে নীতি নির্ধারণের পর্যায়ে সেটাকে আবার বলার জন্য বা জবাবদিহিতার সৃষ্টি করার ক্ষেত্রে, কিন্তু জবাবদিহিতার সৃষ্টির মেকানিজমটা নাই ওভাবে, যেখানে ইভেন অভিবাসীরাও বলতে পারেন যে ভাই আমরা তো বলি নাই যে আমাদেরকে শুধু সৌদি আরবই পাঠাতে হবে, তাই না? তাদের জন্য যদি জায়গাগুলো উন্মুক্ত করা হয়, কাজের ক্ষেত্রগুলো বলা হয়, তারা কিন্তু সেভাবে প্রস্তুত হতে পারে। তারা কিন্তু বলবেন না যে না আমি এটা করব না। তাদেরকে ওপেনিংটা দিলে সেটার প্রক্রিয়াটা শুরু হবে। তো সেখানে সরকারি জায়গাটায় হয়তো একটা গাফিলতি জায়গা থেকে যাচ্ছে। যার দিন শীতের যে গাফিলতির কথা বলা হচ্ছে, আসলেই তো এটা হচ্ছে আমাদের সবচাইতে একটা বড় খাত, এই অভিবাসন খাতটা গার্মেন্টস সেক্টরের মধ্যে একটা বড় একটা খাত, যেখান থেকে রেমিটেন্স আসে। তারপরেও এই গুরুত্ব সেইভাবে পাচ্ছে না, দেওয়া হচ্ছে না, শুধু মুখের কথাই থেকে যাচ্ছে। না, আমি অবশ্য আসিফ ভাইয়ের সাথে একমত যে প্রায়োরিটাইজ ঠিক করতে পারছি না। আচ্ছা দেখেন, আগের সরকারের সময় কিন্তু অনেকগুলো স্টাডি হয়েছে, খুব সুন্দর সুন্দর স্টাডি হয়েছে, প্রাইম মিনিস্টার কার্যালয়ের মাধ্যমেই হয়েছে, যে ইউরোপ বিশেষ করে ইউরোপটাকে টার্গেট করা হয়েছিল যে ইউরোপের বাজারের সাথে বাংলাদেশ থেকে যারা স্কিল ওয়ার্কার যেতে পারে কিনা। তো সেই টিমের ভিতরে আমিও ছিলাম। তা আমরা কিন্তু এরকম 5-6টা আইডেন্টিফাই করেছি যে জায়গায়, যে এই জায়গার ভিতরে এই চ্যানেলে আমার লোকগুলো পাঠাতে হবে। এটা কিন্তু একদম ডাইরেক্ট প্রাইম মিনিস্টার কার্যালয় থেকে কিন্তু পরিচালিত হয়েছিল, কিন্তু আমার মনে হয় এটা বোধহয় ডকুমেন্টটা ফ্রিজে পড়ে আছে বোধহয়। তাহলে মানে কাজ কিন্তু অলরেডি আছে গভর্নমেন্টের থেকে, কোথায় কি করতে হবে। কিন্তু আমাদের দেখাতে হবে যে আসলে আমাদের প্রায়োরিটাইজ ঠিক করতে হবে কিসের বেসিসে। আপনি যদি লাস্ট যদি প্রফেসর ইউনুস স্যারের যদি ওনার একটা বক্তব্য শুনেন, যে ওনার যে গ্রামীণ একটা আপনার নার্সিং ইনস্টিটিউট আছে, যেখান থেকে ইংল্যান্ডের থেকে লোক এসে তার থেকে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, তাই না? তাহলে আমি যদি এই মডেলটাকে উনি বলছে যে আগে আমরা দেখে নিই, তারপর আমরা পরে আস্তে আস্তে লোক পাঠাবো। তা আমি যদি এই মডেলটাকে যদি প্রায়োরিটাইজ করি যে আচ্ছা ঠিক আছে, আমার নার্সিংয়ের একটা বিশালকার ডিমান্ড আছে, তাহলে এখন কারা পাঠাতে পারবে? এখন এটা তো একটা লর, একটা মানে মৌখিক একটা লর ব্যাপার, জারি করার ব্যাপার, যে আচ্ছা ঠিক আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছেন আপনারা ইমিডিয়েটলি মাস্টার্সের নার্সিং কোর্সগুলো আপনারা খুলেন, যেহেতু অলরেডি আপনারা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সাথে আপনাদের যোগাযোগ আছে, আপনারা এটাকে ডিল করেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, আপনি কিন্তু চাইলেই কিন্তু আনস্কিল ওয়ার্কার পাঠানো কিন্তু বন্ধ করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে। কারণ আমাদের কিন্তু সবাই কিন্তু স্কিল না, এটা যদি বন্ধ করতে চায় তাহলে কিন্তু আবার আরেক ধরনের ডিজাস্টার হবে। কাজে আমাকে এই ফ্লোটাও রাখতে হবে। আবার আনস্কিল ওয়ার্কারের তো চাহিদাও কিছু না, চাহিদা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু থাকবে, এটা আপনার রাইট। এই চাহিদা কিন্তু আপনি করতে পারবেন না। আনস্কিল ওয়ার্কার যেন পাঠাতে হবে, কিন্তু এনশিওর করতে হবে যেন তারা চিটিং না হয়, এক্সপ্লয়টেশনের শিকার না হয়। কিন্তু একই সাথে আমাকে অলরেডি স্কিল ওয়ার্কার তৈরি করতে হবে, যেহেতু গভর্নমেন্ট একটা লিমিটেশন আছে, তার বাজেটের লিমিটেশন, তার রিসোর্স, তার ইনস্টিটিউট যেগুলো আছে, সেন্টারগুলো এগুলো খুব পুয়ার। তাহলে আপনি প্রাইভেট সেক্টর, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি অলরেডি সব কিছু তাদের প্রিপেয়ার করা আছে। যদি প্রফেসর ইউনুস স্যারের যদি ওনার যদি মডেলটাই যদি ধরে, যদি ওনার এখানে এসে যদি রিকোয়েস্ট করে লোক নিতে চায়, জাপানরা যদি নিতে চায়, ইংল্যান্ড থেকে লোক আসছে, তাহলে আপনি এই মডেলটা উনি কেন একটা ডিগ্রি জারি করে বলতে পারে না যে প্রবাসী মন্ত্রণালয় অথবা শিক্ষা মন্ত্রণালয়কে বললো আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে এই মুহূর্তে নার্সিং এবং অন্যান্য টেকনিক্যাল এডুকেশন একটা অনুমতি দেওয়া হলো, তাহলে তো আপনার কানেকশনটা তখন তৈরি হয়ে যায়। মানে এখন কথা হচ্ছে যে গুরুত্বটা দিবে কিনা। এটা কি খুব কঠিন কাজ আছে যে কথা জালালউদ্দিন বললেন? না, খুব একটা কঠিন না। যেটা আমরা বলতে পারি যে এখন এটা তো কিছুটা স্পেশালাইজড একটা সেক্টর, যারা সেটা নিয়ে কাজ করছেন তাদের, যেমন জালাল ভাই যেটা বললেন, এরকম অনেকেই আছেন যারা গবেষণার কাজ হোক, অনেক দিন ধরে এই বিষয়টার সাথে জড়িত আছেন, তাদের একটা ধারণা আছে। তো এখন আমরা অতীতে এক সময় দেখতাম যে সরকারের সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যোগাযোগগুলো কম ছিল বা এনজিও প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ কম ছিল। অভিবাসন খাতে কিন্তু সেই যোগাযোগের জায়গাটা আছে। তাহলে এখন যেটা দরকার, যদি আমরা বলি যে এই অন্তর্বর্তীকালীন সময়ে কি দরকার, একদম সর্বোচ্চ পর্যায়ে এটার একটা গুরুত্বের জায়গাটা, এবং সেখানে কারণ আমরা সাম্প্রতিককালে দেখেছি বিগত 6-7 মাসের কথাই যদি ধরি, রেমিটেন্সের প্রসঙ্গটা এসেছে,
এবং আমরা কয়েকটা ভালো ভালো উদ্যোগের প্রসঙ্গ শুনেছি, বা যেমন এয়ারপোর্টে একটা ব্যবস্থা, সেখানে একটা সার্ভিস দেওয়ার, কিন্তু এগুলো হচ্ছে কিন্তু পিসমিল বেসিসে। অভিবাসন খাতটাকে যদি আমার গুরুত্ব দিতে হয় তাহলে অনেকগুলো জায়গায় টাচ করতে হবে। আমি যদি চাই যে ঠিকমতো নিয়মিত রেমিটেন্স আসবে, তাহলে আমার এই রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটাকে সহজ করতে হবে। সহজ করতে হলে সেখানে মোবাইল ব্যাংকিং হোক, প্রাইভেট ব্যাংকদের সাথে একটা লিয়াজো মেনটেন করা, চুক্তিতে যেতে হলে, এগুলো কিন্তু ওইভাবে মানে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগগুলো সেভাবে গৃহীত হয়নি। এখন একজন ব্যক্তি ওখান থেকে রেমিটেন্স পাঠানোর জন্য সহজ উপায় পাঠাতে চাইবেন, এখন সহজ উপায় তার কাছে হুন্ডি, যদিও সেটা আইনসম্মত না, কিন্তু সেটা বাধা দেওয়া যাচ্ছে না, কারণ তার বিকল্প ব্যবস্থাটা নাই। তো এরকম জায়গাগুলো এটা করা সম্ভব। আপনি যেটা বলছেন খুব একটা কঠিন না। আর এখন আমরা অন্তত এটুকু আশা করতে পারি যে এখন মানে আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রিতার জায়গাটা হয়তো কিছুটা কম থাকতে পারে, যেটা জালাল ভাই বললেন যে প্রধান উপদেষ্টার জায়গা থেকে হোক, অথবা এই মন্ত্রণালয়ের দায়িত্বে যেই মাননীয় উপদেষ্টা রয়েছেন তার দিক থেকে যদি দিক নির্দেশনা আসে, এবং আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি যে এই মন্ত্রণালয়ের সচিব পর্যায়েও একটা পরিবর্তন কিছুটা আসছে, সেখান থেকে যদি হয় যে শুধুমাত্র সিদ্ধান্তটা উপরের মহল থেকে দেওয়া হলো, সেটা বাস্তবায়ন করার জন্য সেই ধরনের কর্মকর্তারা কিন্তু আছেন, মন্ত্রণালয়ে কিছু আছেন, বিএমইটিতে কিছু আছেন, এবং প্রাইভেট সেক্টরের মধ্যে যারা কাজ করছেন, অর্থাৎ রিক্রুটিং এজেন্সি, যারা ব্যবসায়ীরা, প্লাস অন্যান্য যারা সিভিল সোসাইটির জায়গা থেকে আছেন। কাজেই ওই সিদ্ধান্ত দেওয়া বা একটা ডিসিশন দেওয়া, একটা পরিপত্র দেওয়া, এই জায়গাটা হলেই কিন্তু অনেকখানি কাজ এগিয়ে যায়। আচ্ছা, এই জন্য কি যে বিএমইটি যেমন এক ধরনের স্পেশালাইজ কাজ করে লোক পাঠানোর ক্ষেত্রে, তো এই ধরনের গবেষণা করা বা নতুন বাজার কোথায় আছে বা কী ধরনের লোক দরকার, কী ধরনের ট্রেনিং দরকার, এর জন্য কি স্পেশালাইজ কোনো এরকম সংস্থা বা কোনো একটা বডি করা যায় কিনা? আমি বলি, তারপর মনে হয় জালাল ভাই একটু অ্যাড করেন। সেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে সরকারি জায়গা থেকে এরকম করার কথা, আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু স্পেসিফিক্যালি নীতি নির্ধারণী পর্যায়ে ডকুমেন্টে উল্লেখ আছে যে এই লেবার মাইগ্রেশনের জন্য গবেষণার একটা সেল তৈরি করা হবে সরকারি উদ্যোগে। সেটা এখনো হয়নি, কাজে সেইটার একটা জবাবদিহিতার জায়গা আছে যে কেন হয়নি, বা না হলে হয়নি ঠিক আছে, হতে পারে, সেটা একটা। আর প্রাইভেট সেক্টরে কিছু কিছু ইনিশিয়েটিভ আছে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে বা অন্যান্য একাডেমিক জায়গাগুলো থেকে আছে, কিন্তু আমরা যদি জবাবদিহিতা জায়গাটা নিশ্চিত করতে চাই, এটা একটা সরকারি প্রতিষ্ঠানের জায়গায় দায়িত্বটা রাখতে হবে। কারণ যে বাস্তবায়নের কথা যদি বলি, প্রাইভেট সেক্টর থেকে একটা করা হলো, গবেষণা হলো, কিন্তু সেটা বাস্তবায়ন কীভাবে। আরেকটা হচ্ছে যে অতীতে গবেষণার জায়গায় আমরা যেটা দেখেছি যে সরকারি মহল থেকে বিদেশ সফর হয়েছে, সেটার একটা প্রতিবেদন তৈরি হয়েছে, এবং সেখানেও কিন্তু অনেক সময় সম্মিলিতভাবেই হয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানরা সহায়তা করেছেন, সেখানে আর্থিক সহায়তা দিয়েছেন, সেই গবেষণা দলের মধ্যে গবেষকরা ছিলেন যারা সরকারি না, কিন্তু ওই সরকারি সফরের পরে ওই রিপোর্টের কিন্তু আর বাস্তবায়ন হয়নি। এরকম অনেকগুলো বিদেশ সফর কিন্তু হয়েছে, সেটাকে আমরা আসলে কস্ট এফেক্টিভ বলতে পারি না। এটা একটা নিয়মিত প্রক্রিয়া দরকার, এবং সেখানে যেটা আমি শুরুতেই বলছিলাম, আমাদের দূতাবাসের একটা বড় ভূমিকা থাকতে পারে। এগুলো কিন্তু খুব পিসমিল বেসিসে হয়, এটা তাদের মানে টার্মস অফ রেফারেন্স বলেন, জব ডিসক্রিপশনের মধ্যে আসতে হবে যে ওখানে, কারণ আমরা শুনি কিন্তু এরকম যে আমাদের দূতাবাসের কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রে তারা প্রোটোকলের দায়িত্বে থাকেন, ওই জায়গাতেই তাদের প্রোটোকল শুধু রাষ্ট্রীয় প্রোটোকল না, রাষ্ট্রীয় কোনো ব্যক্তি যাচ্ছেন তার পরিবারকে প্রোটোকল দেওয়ার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে অভিবাসন খাতের জন্য যে ফান্ড আছে, যেটা অভিবাসীদের দেওয়া, ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড, সেটা দিয়ে কিন্তু কিছুটা অর্থায়ন করা হয়, ওখানে যে লেবার কর্মকর্তারা নিয়োগ হয়, যেখানে যেখানে লেবার কর্মকর্তারা আছেন তাদের জন্য সেখানে গাড়ি রয়েছে, ফুয়েল রয়েছে, এই গাড়িটা কিন্তু ব্যবহার হচ্ছে প্রোটোকলের কাজে, অভিবাসীদের জন্য না, অথচ অভিবাসীদের টাকায় ওই গাড়ি এবং ওই কর্মকর্তা ওখানে কাজ করছে। জাল ভাই, এই ব্যাপারে আপনি গবেষণা সেলটা দেখেন, মানে আপনার গবেষণা সেল এগুলো শুনতে খুব ভালো লাগে, তাই না? এর আগে বিএমইটি এরকম কিন্তু মার্কেট সার্ভে তারা করেছে, অনেক রিপোর্টও কিন্তু আছে। এখন আপনাকে সেল করে দিলেন, এখন আপনার এটা হবে কি, করলে ভালো, বেটার, কিন্তু হবে কি, যে লোকগুলো নিয়োগ পাবে তারা তো আমলাতান্ত্রিক একটা কালচার আছে বাংলাদেশের, সে কিন্তু ওই জিনিসটা প্রডিউস করবে যে জিনিসটা সরকার শুনতে চাবে। সে আমলাতান্ত্রিক মানে সেই রিসার্চ সেন্টার কি তার কি ইন্ডিপেন্ডেন্সি থাকবে, সে কি চিন্তা, আবার সে যখন দেখবে যারা কাজ করবে যে সে এত কষ্ট করে কাজটা করে আনলো, কোনো ইমপ্লিমেন্টেশন নাই, ওইটা কোনো প্রয়োগ দেখতেছে না, তাহলে ওই জায়গায় আর পরবর্তী প্রডিউস হবে। কাজে ওইটা নাই, আমাদের ইনফর্মাল ফর্মাল আরো অনেক সোর্সেস আছে যেখান থেকে তথ্য নেওয়া যায়। না, একটা কেন্দ্রীয় মানে ওইরকম সরকারি একটা গবেষণা সেল হতে পারে, তার অধীনে প্রাইভেট
সংযুক্ত করে একটা হতে পারে একটা, কিন্তু সরকারকে এখন এই মুহূর্তে আপনি দেখেন সবকিছু এটা ঠিক করতে পারবেন না। আপনি যেহেতু এই সরকারটা একটা অল্প সময়ের জন্য আসছে, আপনি প্রায়োরিটাইজ ঠিক করেন, এক কি দুইটা সেক্টর ঠিক করেন। একটা নিয়েছে যে এই যে একটা জানি একটা সরকার প্রেশার থাকে যে আপনার মাইগ্রেন্টদেরকে তার সরকার আসলে এক্সপেক্ট করতে চায় তারা যেন এয়ারপোর্টে নেমে তারা যেন সম্মান পায়, কিন্তু এগুলো না মানে কোনো সাস্টেইনেবল দেখে এখন কিন্তু এগুলো কিন্তু সাময়িক সময় একজন আসলে একটু সম্মান পেলে এগুলো দেখেন। আমাকে একজন মূল জায়গাটা যেতে হবে। আমার মূল জায়গাটা হচ্ছে আমার এখন নতুন বাজার খুলতে হবে যেখানে আমার খুব সাস্টেইনেবল থাকবে। তৃতীয়ত হচ্ছে আমার রেমিটেন্সটাকে করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আমার মাইগ্রেন্ট যখন দেশে আসবে তার ওয়েলফেয়ারের জন্য চিন্তা করতে হবে। এই তিনটাকে যদি আমি প্রায়োরিটি দেই করে করে দুইটা ফুলে আমাদের জন্য সুবিধা। আপনি শুরুতে নতুন বাজারের কথা বলছিলেন যে কোন কোন দিকে নতুন বাজার যেটা হচ্ছে আমরা রিসেন্টলি গবেষণাটা করছি, এখন এটা শেষ হয় না। আমরা দেখলাম যে এই মুহূর্তে আমাদের বাজার আছে রাশিয়াতে, আর একটা আছে হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলো মানে কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই দেশগুলোতে। এখন হ্যাঁ, রাশিয়ার বাজার নিয়ে একটা সমালোচনা হয়েছে যে তাদেরকে এক কথা বলে দালালরা তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা কিন্তু এটা আমরা আরো বোঝার চেষ্টা করছি। আমরা যে ফাইন্ডিংসটা যেটা পাচ্ছি এই মুহূর্তে, আমরা এখনো কনক্লুশনে আসি নাই, সেটা হচ্ছে যে তাদেরকে নেওয়া হয়েছে। দেখেন, যুদ্ধের ময়দান এক জিনিস, আবার সোলজাররা যেখানে থাকে তারা কিন্তু আরেক জায়গায় থাকে। এখন ওই সোলজার যে জায়গায় খাবার রাঁধতে হয়, কিচেন ক্লিন করতে হয়, আপনার তাদের মানে রান্না বান্নার যেটা বলা হয়, সেই জায়গায় কিন্তু মাইগ্রেন্টরা কাজ করতেছে। এখন তাদেরকে যদি ধরে এনে যদি ফ্রন্টে দিয়ে দেয় তাহলে দ্যাট ইজ এ কোশ্চেন। কিন্তু ওই জায়গায় যদি কাজ যদি দেওয়া হয়, মানে আমরা চাচ্ছি যে যুদ্ধের ফ্রন্টে না, এটাও তো একটা কাজ এক জায়গায়, তাই না? তা এই ধরনের কাজগুলো আমাকে আরো ভাবতে হবে, সিকিউরিটির জায়গাগুলো দেখতে হবে। আমরা আসছি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা প্রবাসীমুখ অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসীমুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আজ আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন, আসিফ মনির অভিবাসন বিশ্লেষক এবং জালালউদ্দিন শিকদার, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক এবং মাইগ্রেশন নিয়ে কাজ করেন। রাশিয়ার বাজার নিয়ে কথা হচ্ছে, রাশিয়া একটা নতুন বাজার হতে পারে, কিন্তু আবার বিতর্ক আছে যেটি আপনি বলছেন। হ্যাঁ, বিতর্ক ওইটা তো আছে, কিন্তু এখন কিন্তু মনে হয় যুদ্ধটা আস্তে আস্তে এটা আপনার শেষের দিকে যাবে, অথবা একটা সিজফায়ার হবে। কিন্তু আমরা আপনার যুদ্ধের ময়দানে অথবা ওইখানে না পাঠিয়ে রাশিয়ার মার্কেটটাকে যেটা আমরা অ্যানালাইজ করলাম এই পর্যন্ত, দেখলাম যে রাশিয়ার যে তাদের যে কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু আপনার সোভিয়েত ইউনিয়নে আপনার কমিউনিস্ট আমলে তৈরি করা। এখন তারা চাচ্ছে যে এটাকে আপনার হাই রাইজ বিল্ডিংগুলো করতে, এবং দেখলাম যে তাদের হিউজ আপনার কনস্ট্রাকশন শেষ হয়, তাদের হিউজ ওয়ার্কারের ডিমান্ড পড়ে গেছে। আপনার ওয়ার্কারের সাথে সাথে তো ইয়ারও থাকার কথা, ইঞ্জিনিয়ার বা এগুলো তো আছে, আবার একই সাথে এগ্রিকালচার সেক্টর আছে। ঠিক একই ফর্মুলা আমরা দেখলাম যে মধ্য এশিয়ার দেশগুলো, তাজিকিস্তান, উজবেকিস্তান, তাদের কিন্তু রাশিয়ার মডেলে ওই যে কমিউনিস্ট মডেলে তৈরি করা বিল্ডিংগুলো। এখন দেখলাম যে এই জায়গায় তাদের হিউজ আপনার ইনভেস্টমেন্ট তারা করতে চাচ্ছে। এখন এই জায়গায় কাজটা পেতে হলে আমাদের যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে যে আমাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা, এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। এখন এই মার্কেটটা আমরা দেখতেছি যে ইন্ডিয়া এই মার্কেট আপনার ধরার চেষ্টা করতেছে, এবং দেখলাম যে শ্রীলঙ্কা অলরেডি চেষ্টা করতেছে তারা এই মার্কেটটা ধরার। এখন আমরা যদি ডাইভার্সিফাই করতে চাই, আমাদের শুধু সৌদি ভিত্তিক অথবা মালয়েশিয়া ভিত্তিক না হয়, তাহলে আমরা এই মার্কেটটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। যদিও রিস্ক আছে যুদ্ধ, কিন্তু যুদ্ধ শেষ হবে একটা জায়গায়, আবার যুদ্ধের কিন্তু রিকনস্ট্রাকশনও আছে। এখন কিন্তু আপনার এই রিকনস্ট্রাকশন কিন্তু আপনার ইউক্রেনও হবে, আবার রাশিয়াতে হবে, অ্যান্ড ইউরোপে তো আপনি জানেন সারা ইউরোপে কিন্তু লোকের অভাব, যার কারণে যত কনস্ট্রাকশন ওয়ার্কার ইস্ট ইউরোপের কনস্ট্রাকশন ওয়ার্কাররা আবার নিয়ে নিচ্ছে জার্মানি, ফ্রান্স আর ইংল্যান্ড। এখন তাহলে এই পুরো জায়গাটা ইস্ট ইউরোপের জায়গাটা কিন্তু হিউজ কিন্তু কনস্ট্রাকশনে কিন্তু এখন লোকে তাদের দরকার হবে, তাদের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, যেহেতু যুদ্ধে ধ্বংস হয়েছে। আর একটা হচ্ছে আপনার ইন্টারনাল জায়গাগুলোতে। এখন আমরা এই মার্কেটটা ধরতে পারবো কিনা ডিপেন্ড করবে আমাদের সরকার কত দ্রুত লোকগুলোকে ঠিক করা এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজে প্রাথমিক একটা ট্রেনিং দেওয়া। আসিফ মনির, এই যে নতুন বাজারের কথা, বিশেষ করে রাশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলোর কথা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের কথা বলুন, তো এই সমস্ত দেশে তো আমাদের এর আগে কখনো ওইভাবে লোক পাঠানো হয়নি, যদি এখন সম্প্রতি কিছু ক্ষেত্রে যাচ্ছে। সম্ভাবনা কি দেখেন এই নতুন বাজার? না, সব অবশ্যই, যেহেতু গবেষণার কাজগুলো হচ্ছে, এগুলোর রেজাল্টগুলো আসলে সেগুলো নিয়ে অ্যাডভোকেসি করলে কিছু হয়তো সুবিধা হবে। আর ভাষার কথা যেটা বলছেন, যে বিশেষ করে ফর্মার সোভিয়েত ব্লকের যে দেশগুলো আছে, সবগুলো দেশেই কিন্তু রাশিয়ান ভাষাটা চলে। কাজেই একটা ভাষা শিখলে ওখানে বেশ কিছু দেশে কাজের সুযোগটা তৈরি হয়। কিন্তু এর পাশাপাশি যেটা আমি বলবো, উদ্যোগটা থাকা দরকার, যেহেতু ইউরোপে অনেকদিন ধরেই এক ধরনের একটা প্রবণতা আছে, বিশেষ করে মানে অনিয়মিত অভিবাসনের যেই প্রক্রিয়াটা, একটা হচ্ছে যে এই মেডিটেরেনিয়ান সি দিয়ে ইটালি দিয়ে প্রবেশ করার,
আর আগে যেটা দেখেছি যে বিমানেও যাওয়ার উপায় ছিল তুরস্ক হয়ে বা সাইপ্রাস এসব দেশ হয়ে বিভিন্ন জায়গায়, এবং যেটা বিশেষ করে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে যেই টার্মটি চালু আছে গেম দেওয়া, অর্থাৎ যেই দেশের জন্য ভিসা, যেই দেশের জন্য কাজ, সেই দেশে না থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা। এখন এখানে যেটা হচ্ছে যে এখানে যেহেতু প্রাইভেট সেক্টরই কাজ করে, এই আমরা রিক্রুটিং এজেন্সি বলি, আর তাদের যারা সাব এজেন্ট থাকে বা দালাল থাকে তারা কিন্তু ওই জায়গাটা এনকারেজই করেন যে ঠিক আছে আপনি যে কোনো দেশে যান। ইউরোপের ক্ষেত্রে এটা কিন্তু সাম্প্রতিক প্রবণতা আমরা দেখছি, বিশেষ করে কোভিড সময় বা কোভিডের আগে পরে থেকে এটা প্রবণতাটা বেড়েছে যে কোনো একটা দেশে গেলেই হলো। আমরা দেখেছি যে যেমন সিজনাল কিছু কাজ আছে রোমানিয়া এবং আরও কিছু কিছু দেশে, বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে ফল তোলা বা খেতে খামারে কাজ করার, সেখানেও ভাষাটা ইম্পর্টেন্ট, কিন্তু ওই যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের কিন্তু সেখানে কাজ করার মানসিকতা নেই, বা তাদেরকে বলাই হচ্ছে এরকমভাবে যে ভাই তুমি ওখানে গিয়ে তারপরে যে কোনোভাবে পালিয়ে যাও, গেম দিতে চাইলে দাও। এই প্রবণতাটা বন্ধ করার জন্য একটা হচ্ছে যে এখানে সচেতনতা বাড়ানো, ইউরোপের বাজারটা যদি ওপেন করতে হয় সরকারের উদ্যোগেই সেটা করতে হবে, সচেতনতা যে যেই দেশে যেই কাজের জন্য যত দিনের জন্য পাঠানো হচ্ছে, যদি সিজনাল কাজ হয় তাহলে ওই 6 মাস 8 মাস কাজ করে আবার দেশে ফেরত আসতে হবে। ইউরোপের প্রবণতা যেটা হয় যে আমাদের বাংলাদেশের মানুষ ইউরোপে যাওয়ার কথা চিন্তাই করে স্থায়ীভাবে আমি কিভাবে ইউরোপে থাকতে পারবো, কিন্তু যে বাজারের কথা বলা হচ্ছে এগুলো কোনোটাই সব কিন্তু আসলে স্থায়ীভাবে বসবাসের জন্য না। কাজে আমাকে ওই যেই কন্ট্রাকচুয়াল কাজে যাওয়া হবে সেইটা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু একটা ভাবমূর্তিটা বাড়বে যে হ্যাঁ বাংলাদেশিরা বিশ্বাস করা যায়। নিশ্চিত করবে কিভাবে? এটা কি আগে থেকে নিশ্চিত করা সম্ভব? না, সেটা হচ্ছে যে বাধ্যবাধকতার জায়গাগুলো তৈরি করতে, একটা হচ্ছে সচেতনতার জায়গা এখানে, আরেকটা হচ্ছে যে যেসব দেশে পাঠানো হচ্ছে সেসব দেশের সাথে তো আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তির জায়গায় যেতে হবে সরকারিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে। এখন সেখানে আমাদের একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ আমরা কিন্তু অনেকগুলো গেটওয়ে আছে যেখানে আমরা এইগুলো চেক করতে পারি। বিএমইটি একটা আছে, যদি বিএমইটির মাধ্যমে সেটা হয়, তারা যখন ফাইনালি তাদেরকে ক্লিয়ারেন্সটা দিচ্ছে কাজের জন্য, প্রশিক্ষণের যে সার্টিফিকেশন আমরা অনেক সময় শুনি এখনকার পর্যন্ত যা আছে যে সার্টিফিকেটটা এমনি কিনতে পাওয়া যায়, হ্যাঁ এটা প্রশিক্ষণে না গিয়েও। তো যদি আমরা ভাষার কথা বলি তাহলে এটা একটা ভাষার টেস্ট হতে হবে, ওইখানের সাথে যদি দ্বিপাক্ষিক চুক্তির জায়গা হয়, ধরো যাক রাশিয়ার ক্ষেত্রেই রাশিয়ান কোনো কোম্পানির জায়গা থেকে এরকম একটা চুক্তি থাকতে হবে যে তারা যদি নিতেই চায় তারা নিজেরা ভাষার একটা টেস্ট বা পরীক্ষা ওখান থেকে করবে, এবং এটা অনলাইনে করা সম্ভব। কাজে এগুলো করে একটা জায়গায়, এবং তারপরে শেষ পর্যন্ত যাওয়ার আগে আমাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ, আমাদের ইমিগ্রেশনের জায়গায় কিন্তু আমরা দেখি যে মোটামুটি খুব সহজভাবেই ছেড়ে দেওয়া হয়, কারণ তারা দেখে কি কাগজ আছে, কিন্তু অনেক সময়ই হয় যে ঠিক বৈধ কাগজটা তাদের সাথে থাকে না। তো সেখানেও একটা ফাইনাল চেক, আর ওই এন্ডে এই জন্য হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তিটা জরুরি, ওই এন্ডে যাতে সে যেখানে কাজ করতে যাচ্ছে সেখান থেকে সে পালিয়ে যেতে না পারে বা কিছু, কারণ এটা অনেকটা ধরেই না হয় যে তারা পালিয়ে যেতে পারবে, কিন্তু সেটা তো ওই দেশেরও দায়িত্ব যে আমার দেশে যদি কেউ কাজ করতে আসে আমি তাকে বৈধভাবে এখানে কাজ করার সুযোগটা যেমন দিব, তাকে অন্য কোনো জায়গায় সে বেআইনিভাবে চলে যাক এটাও আমি চাইবো না। এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। এই প্রবণতাও কিন্তু এখন আছে ইউরোপিয়ান ইউনিয়নে, আমরা দেখছি যে বাংলাদেশে অভিবাসন খাতে তাদের যে অর্থায়নগুলো হয়, যে প্রকল্পগুলো এখন আছে আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন এনজিওর সাথে, বেশিরভাগই কিন্তু নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জায়গাটা আছে, আর ওখানে যারা অনিয়মিতভাবে ইউরোপে আছে তাদের কি করে বাংলাদেশে পাঠানো যায়। কাজে আমরা যেমন যাওয়ার কথা চিন্তা করছি, ইউরোপ কিন্তু ভাবছে যে কি করে যাদের কাগজপত্র নেই আমরা ফেরত পাঠাবো। আচ্ছা, তো ওই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে ইউরোপ বলবে যে না আমরা বাংলাদেশকে ফেরত পাঠাবো না, তারা তো ভালো মতো এখানে কাজ করছে, এই জায়গাটা উভয় পক্ষের করতে হবে, এবং সেই জন্য বলছি চুক্তিটা জরুরি, দ্বিপাক্ষিক চুক্তি, যেটা মানে জবাবদিহিতার জায়গার জন্য খুবই প্রয়োজন। যার উদ্দেশ্যিকদের এই জবাবদিহিতা না থাকা বা এই ধরনের চুক্তি না থাকার কারণে কি আমরা এই যে রোমানিয়া সব পূর্বে যে বাজারের কথা আমরা শুনছিলাম, এবং সেখানে কত আমরা দেখলাম যে কিছু লোকজন পাঠানো আমি এগ্রি করি যে মানে ইউরোপে যে রোমানিয়া এগুলো আসলে পোল্যান্ড যারা নিয়েছিল আমাদেরকে, আসলে এটা একটা ট্রানজিট কান্ট্রি হিসেবে ধরে মানুষজন এখানে পরে পালিয়ে গিয়েছে, কিন্তু এটা মানে আমার একটু আরও গভীরে আরেকটু ভাবার দরকার আছে, আমরা ঠিক মতো স্টাডিটা করতে পারছি না। সেটা হচ্ছে যে মানে এইখান থেকে যে পালায় যাওয়ার মূল কারণটা হচ্ছে দেখুন তাদের সংখ্যাটা কিন্তু অল্প, কারণ যাদের আগের থেকে নেটওয়ার্কিং আছে ইংল্যান্ড
মানে আপনার জার্মানি ফ্রান্সে আত্মীয় স্বজন অন্যান্য আছে দেশে। তারা, কিন্তু এরা পালিয়ে যাচ্ছে কেন? এরা, আমি ওদের সাক্ষাৎকার নিয়েছি, যতগুলো চেষ্টা করেছি, দেখতেছি যে তারা বলছে যে আমি যেই বেতনটা পাওয়ার কথা এখানে বেতনটা আমি রেগুলারলি পাচ্ছিলাম না, তাহলে এখানে একটা প্রবলেম। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের কিন্তু খরচ হওয়ার কথা ছিল 1 লাখ টাকা না কত টাকা, কিন্তু তারা কিন্তু ওই 5-7 লাখ টাকা খরচ করে দিয়েছে। আচ্ছা। তাহলে আমার এন্ডেও সমস্যা, তাহলে আপনাকে তো এই জায়গাগুলোও তাকে ঠিক করতে হবে। Address মানে করতে আমার এই জায়গায় মনে করেন রাশিয়া এখন আমার থেকে লোক নিল, এখন সে বলে দিল যে আমি প্লেনের টিকিট টুকে সব আমি দিয়ে দিব, সবকিছু আমার কোম্পানি সবকিছু নিয়ে যাব, কিন্তু আপনি দেখবেন এখানে বিক্রি হবে 7-8 লাখ টাকা। রাইট। তাহলে এখন প্রবলেমটা কার? প্রবলেমটা আমার এন্ডে। এখন যে 7-8 লাখ টাকা খরচ করে যাবে, মনে করেন রোমানিয়ায় গেল, যাওয়ার পরে দেখতেছে যে বেতন রেগুলার না, আবার পেলেও 1 লাখ টাকা, তাহলে সে তো চিন্তা করবে, আরেকজন বলবে যে তুই জার্মানিতে চলে যা, বেটার জায়গা, ওইখানে আরো ভালো টাকা কামাবি, তাহলে তো টাকাটা উঠে আসবে। কাজে আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে আপনার এন্ড থেকেই, তারপর বাকিগুলো আলোচনা করতে হবে। এখন আমরা গবেষণাটা শেষ করতে পারি নাই, তবে আসিফ ভাই যে পয়েন্টগুলো বলেছেন এগুলো আমরা অবশ্যই চিন্তা ভাবনা করবো যে এগুলো দেখা উচিত, কিন্তু বাজার একটা আছে এখন, এটা আমাদেরকে নিয়ে আরো সরকারের থেকে আরো এখন তো এই যে আপনি যেটা বলেন যে আমাদের ইন্ডিয়ার যে সমস্যা, যে মানে টাকা পয়সা বাড়তি নেওয়া হয়, বেশি নেওয়া হয়, এটা তো আমরা গত সরকারে আমরা দেখলাম যে বেশ কিছু মাফিয়া তৈরি হয়েছে, এমনকি কিছু কিছু সংসদ সদস্য এর সাথে ইনভলভ ছিল এই অবৈধ অভিবাসী বা বেশি টাকা পয়সা নিয়ে পাঠানোর ক্ষেত্রে। এখন তো সেটা পরিবর্তন হওয়ার না, কথা। এখন আমাদের হচ্ছে না ভাগ্য খারাপ, আমাদের ভাগ্য খারাপ কেউ না, আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকারের আসলে ভাগ্য খারাপ। কি হয় আপনাকে বলি, এই গভর্নমেন্টটা যদি মনে করেন যখন মালয়েশিয়া যে 5-7 লাখ টাকা গিয়েছে তখন যদি থাকতো, আচ্ছা, আপনি ব্যাপারটা বুঝছেন? এখন এই অন্তর্বর্তী সরকার এমন সময় আসছে এখন আমাদের বাজার বন্ধ হয়ে গেছে, মানে সৌদি আরব ছাড়া আর বাকি বাজারগুলো খোলা নাই। তো এখন আপনার মাফিয়া থাকলেও কি, সিন্ডিকেট থাকলেও কি, এটা বাজার বন্ধ হওয়ার কারণ কি? মানে তাদের মানে ডিমান্ড, তাদের এখন মানে যারা যা লোক নেওয়ার অলরেডি নিয়ে ফেলেছে, এখন করে আমরা নতুন কোনো মার্কেট আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? এখন আমাদের ভাগ্যটা খারাপ হয়ে গেছে, যখন ওই যেটা দরকার ছিল মাফিয়াদের। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমরা একটু রেমিটেন্স নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যে আমরা দেখলাম যে আপনি 1 মিনিট বলবেন, আসিফ মনে 1 মিনিট বলবেন, যে রেমিটেন্স আমরা গত কিছুদিন ধরে দেখছি বাড়ছে, মানে রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে, কিন্তু আসলে কি বাড়ছে? না, আমি এটার ব্যাপারে খুব সতর্কভাবে মন্তব্য করতে চাই। সেটা হচ্ছে যেখানে এই অন্তর্বর্তী সরকার আসার পরে আমরা রেমিটেন্সের যে ফ্লোটা দেখছিলাম আর যে পরিমাণ মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো বিদেশ যাচ্ছিল, আমার একটা ক্যালকুলেশন ছিল আমি অ্যাটলিস্ট 3 থেকে $3.5 বিলিয়ন প্রতি মাসে পাবো, কিন্তু আমার এখন ফ্লোটা দেখতেছি যেটা 2 থেকে 2.5 বিলিয়নের ভিতরে। এটা কিন্তু আগেও কিন্তু এরকম ফ্লোটা ছিল, যদি প্রতি মাসে যদি আমি খেয়াল করি এরকমই ছিল, কিছু কম ছিল। তার মানে এটাকে আমি কিন্তু স্যাটিসফাইড না, কারণ আমার যে পরিমাণ লোক গিয়েছে, আমার মিনিমাম প্রায় $3.5 বিলিয়ন প্রতি মাসে আসার কথা, তাহলে এটাকে অনেকগুলো ইন্ডিকেট করে, এটাকে একটা ইন্ডিকেট করে, তার মানে হুন্ডির পরিমাণটা বাড়ছে। এটা বাড়ার একটা কারণ হতে পারে, কারণ আপনারা জানেন যে চোর বাটপার যারা আছেন, যারা ব্যাংকের থেকে টাকা চুরি করে নিয়ে গেছেন, তার মানে তারা টাকা ক্যারি করতেছে, মানে অল্প কিছু টাকা, মাত্র 14,000 না 15,000 কোটি টাকা ব্যাংকে ফেরত আসছে, এরও প্রায় কিন্তু 20,000 কোটি টাকার মতো উপরে কিন্তু এখনো কিন্তু টাকা কিন্তু ফেরত আসে নাই। তার মানে কি এই চক্রটা কি এখন কি টাকাগুলো পাচার করতেছে, মানে ডলারে কনভার্ট করে কি পাচার করতেছে? যেহেতু আমরা কাউকেই ধরতে পারি নাই, মানে যারা এসবের সাথে যুক্ত কয়েকজন ছাড়া কাউকে ধরতে পারে নাই, তার মানে বোঝা যাচ্ছে যে একটা বিশাল পরিমাণ বিদেশি মুদ্রার একটা ডিমান্ড তৈরি হয়ে গেছে। আমরা একদম শেষে চলে এসেছি, আসিফ আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি একদম সংক্ষেপে। হ্যাঁ, এটা যেটা দরকার যে নিয়মিত এটার গবেষণা এই ক্ষেত্রেও দরকার, যে কেন কিভাবে পাঠাচ্ছে কিছুটা আমরা জানতে পারি, যাচ্ছে হুন্ডি বন্যভাবে। এখন কেনর একটা ছোট্ট উদাহরণ দিই। করোনাকালীন সময় আমাদের মনে হয়েছিল যে হয়তো কমে যাবে আমাদের রেমিটেন্স, কিন্তু কমেনি, এবং পরে বিভিন্ন রকম সামাজিক গবেষণা থেকে বেরিয়ে এসেছে যে বিভিন্ন কারণে যারা ওখান থেকে চাকরি হারাচ্ছে বা যারা তাদের দেশে তাদের বাংলাদেশিরা অসুস্থ হচ্ছে বা মারা যাচ্ছে, তাদেরকে অর্থায়নের একটা প্রয়োজন হচ্ছে, কাজেই তাদের যেটুকু সঞ্চয় তখন পর্যন্ত ছিল, অথবা যারা চাকরি হারাচ্ছে তারা চলে আসতে হচ্ছে, তারা টাকাটা ফেরত পাঠিয়ে দিচ্ছে। কাজেই করোনাকালীন সময় না কমার কারণ কিন্তু এমন না যে তারা বেশি আয় করছে সেই জন্য পাঠাচ্ছে, কাজে এখন বিভিন্ন কারণে তাদের পাঠানো হতে পারে। ইউরোপে যুদ্ধ বলেন, তেলের দাম বলেন, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, বিভিন্ন কারণে কিন্তু পাঠাতে পারে। আরেকটা হচ্ছে যে এটার কিন্তু কোনো সঠিক গবেষণা নেই। আপনি যেটা বলছিলেন, উন্নত বিশ্ব থেকে আমাদের কি পরিমাণ রেমিটেন্স আসছে, শ্রমিকদের কাছ থেকে কীরকম আসছে, তো এইটারও একটা তুলনামূলক বিচার দরকার, যেটা আসলে ওই একই ব্যাপার, গবেষণাগুলো দরকার, সোশ্যাল একটা ইন্ডিকেটর তৈরি করে। ধন্যবাদ আসিফ মুনির এবং জালালউদ্দিন শিকদার, দুজনেই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথি চমৎকার আলোচনা করেছেন, বিশেষ করে নতুন বাজার আমাদের খোঁজা দরকার এবং সেই সমস্ত বাজারে লোক পাঠাতে হলে কি করা দরকার, সেই পদক্ষেপ অবশ্যই সরকারি কর্তৃপক্ষ নেবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।